আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ওয়েব প্রসেসিং 2 এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আপনারা তো সিটি দিচ্ছেন, ক্লাস টেস্ট দিচ্ছেন, ওইটার খাতাটা কেটে আমি যত দ্রুত পারি অফিসিয়ালি রেজাল্ট পাবলিশ করে দেব। আর আজকে হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং এবং ট্রান্সফার প্রিন্টিং সহ সামনে আমরা অ্যাডভান্স হয়ে থাকবো। আর প্রিন্টিংয়ের টাইপসগুলো পড়া শেষ হয়ে গেলে আমরা থিকেনারে যাব। আজকে প্রিন্টিং সব শেষ করার চেষ্টা করবো, তারপরে থিকেনারটা নেক্সট লেকচারের জন্য রাখবো। এবার বলেন, রোটারি স্ক্রিন প্রিন্টিং চিনেন না কে কে? আগের দিনে মনে আমি ভিডিও প্লে করছি, চিনেন না কেন? আপনি আগের ক্লাসে ছিলেন না? রোটারি স্ক্রিন প্রিন্টিং নিয়ে হ্যাঁ ইমন পাইছিলেন না ওই ক্লাসটা? আমি আসলে অবাক হয়ে গেলাম, জাকারিয়া ওই ক্লাসটা পায় নাই। আমি স্যার রেগুলার বেসিসে শনিবার থেকে দেখলেই চিনতাম যে এটা রোটারি স্ক্রিন প্রিন্টিং। নাম জানতাম না স্যার। এটা আমাদের ফ্যাক্টরির উপরে প্রিন্টিং অফিস চিনছি স্যার, এটা চিনছি। এই পুরোটাই সব ভিডিও দেওয়া পুরনো এই যে এগুলা একটা রোটারি স্ক্রিন, এগুলা একটা স্ক্রিন। এই যে এখান থেকে ভেতরে কালার দিয়ে দেওয়া হয় স্ক্রিনের ভেতর দিয়ে, আর ওই কালারটাই ছেপে ছেপে বের হচ্ছে, ফ্যাব্রিকটা নিচ দিয়ে পাস হচ্ছে, আর এই রংটা এখানে ছাপ করতেছে ওই ফ্ল্যাট স্ক্রিনের মতো। নাম জানতাম না। এইটাকে আবার অল ওভার প্রিন্টিংও বলে। মানে অল ওভার প্রিন্টিং কোনো বেসিক কোনো একটা ইয়ে না, মানে নিজে আলাদা কোনো অল ওভার প্রিন্টিং আলাদা কোনো মেশিন না। এই প্রসেসটা, তারপরে ডিজিটাল প্রিন্টিং, তারপরে হচ্ছে আপনি যদি ফ্ল্যাট বেড স্ক্রিন দিয়েও পুরো কাপড়টাকে প্রিন্ট করেন, ওটাই অল ওভার প্রিন্টিং। স্যার এটা তো অনেক ব্যয়বহুল না? কি মনে হয়? অবশ্যই স্যার। তাই কারণ ওই যে স্ক্রিনগুলো আলাদা ডিজাইনের জন্য চেঞ্জ করা লাগবে স্যার। আচ্ছা, হ্যাঁ, আলাদা ডিজাইনের জন্য চেঞ্জ করা লাগবে, অবশ্যই একটা ভালো পয়েন্ট বলছেন। এবার আপনাকে আরেকটা দেখুন। ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, মুসলিম যেন এখন চলে আসবে না ব্ল্যাক ফ্রাইডে বা সাবলিমেশন, যেগুলো জার্সিতে যে প্রিন্টগুলো করা হয়, সাবলিমেশন, তারপর ডিজিটাল প্রিন্টিং, ইনজেট প্রিন্টিং। ভিতরে যেটা পড়ে আছে। তাহলে এবার বলেন, এটা বেশি কস্টলি নাকি স্ক্রিন যেটা দেখলেন ওটা বেশি কস্টলি? স্যার ইনজেক্টটা বেশি কস্টলি। ইমন বলেন আমি তো বলি আগে পাইছি। আগেরটাই এটা তো ডিজাইন সিস্টেম তো চেঞ্জ করা যাবে, একই শিডিউল পারবে স্যার। পারতেছেন? হ্যাঁ, ভালো পারতেছেন। ওইটা তো আপনার যে স্ক্রিনগুলো প্রসেস করা হবে, এটা তো আমরা এখন মেনুতে যে প্রিন্টার আমরা ব্যবহার করি না ছবিতে, এটা কি প্রিন্টিং স্যার? ইনজেক্ট প্রিন্টিং। ইঙ্কজেট প্রিন্টিং ওইটাও হচ্ছে ডিজিটাল প্রিন্টিং এর একটা ডেরিভেটিভ, এটাও হচ্ছে ডিজিটাল প্রিন্টিং এর ডেরিভেটিভ। আর স্ক্রিন প্রিন্টিং এর ডেরিভেটিভ একটা আপনারা অলরেডি পড়ছেন, যেটা হচ্ছে ফ্ল্যাট বেড। মেরে স্ক্রিনতে তো 90% কি একটা ফ্ল্যাট বেড, আর একটা হচ্ছে রোটারি, আর আরেকটা হচ্ছে অটোমেটিক ফ্ল্যাট বেড। আর ডিজিটালের ভেতরেও এখানে দুটো টাইপ, মানে একটা হচ্ছে ইনজেট, আর আরেকটা এই যে এখানে যেটা দেখতেছেন, মানে ওইটা আবার ডিজিটালের ভিতরে স্পেশাল ডেরিভেটিভ ইনজেট। কে কি কোশ্চেন করলাম? এখন বলছে কোনটা ব্যয়বহুল? কোনটা ব্যয়বহুল? আপনার মনে হচ্ছে যে রোটারি স্ক্রিন প্রিন্টিং ব্যয়বহুল, কারণ ওখানে আমার বারবার স্ক্রিন চেঞ্জ করা লাগতেছে, তাই তো?
কারণ কি এখানে তো স্যার আমার 1 টাকা বলতে আলাদা ডিজাইন করতে চাই, তুমি সেটা পারতেছি, কিন্তু এটা তো সেটা উপায় না। ছবিটা বোঝা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এটার ভিতরে কিন্তু একটা কপার সিলিন্ডার আছে, বুঝছেন? ভিতরে যে শক্ত যে জিনিসটা ওটা হচ্ছে কপার সিলিন্ডার, আর ওটার উপরে একটা সিল্ক মেশ আছে। মানে সিল্ক বলতে ওটা সিল্কের মতো তো একটা লাস্টারাস ভাব আছে, কিন্তু এটা ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি, সম্ভবত ইথিলিন বা পলিথিন, মানে পলিথিন যেটা আর কি, নাইলন দিয়েও করা হয়। যদিও ফ্ল্যাট বেডটা নাইলন দিয়ে করা হয়, এটা নাইলন দিয়ে করা যে মেশ, সেই মেশ দিয়ে করা যায় কিনা জানি না। ওইরকম একটা থিন ফিল্ম। এই যে পানি ব্যবহার কোনো সরাসরি মেশ, এই যে দাম দেখেন, এটা মনে হয় 1 মিটারের দাম। 1 মিটার হচ্ছে 80 সেন্ট। 80 সেন্ট মানে কত? 80 সেন্ট মানে 100 টাকা। $1 সমান যদি 120 টাকা হয়, হ্যাঁ, 1 মিটার। এই যে এটা কিন্তু রোটারের মেশ, এখানে বলে দিচ্ছে স্ক্রিন মেশ। আর এই যে বৃত্তাকার দেখতেছেন, এইটার উপরে আপনি এই ডিজাইনটা ফুটায় তুলতেছেন, যে ডিজাইনটা আপনি হচ্ছে ইয়ে করতে চান, যে ডিজাইনের উপরে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো আপনার ভিতরে সিলিন্ডারটা কি, ওই যে কপার সিলিন্ডার, ওটা কি বদলানো লাগতেছে? ডিজাইন চেঞ্জ হলে কি বদলানো লাগতেছে? এইটা বদলানো লাগতেছে, স্ক্রিনের মেশটা এটা বদলানো লাগতেছে। এবং এটার দাম কত? এটার দাম হচ্ছে মিটার প্রতি ওখানে হচ্ছে 100 টাকা। তো ওইটার উপর আপনি হচ্ছে, মানে ওটা তো ডিজিটালি তৈরি করে। আর যেটা হচ্ছে আপনারা লোকাল মার্কেটে করেন, লোকাল মার্কেটের রাবার প্রিন্টিং, পিগমেন্ট প্রিন্টিং এগুলো দেখছেন? তো ওখানে যে স্ক্রিন দিয়ে করেন দেখছেন না, ওই স্ক্রিনগুলো আরও সস্তা, এবং ওগুলোর উপরে একটা কোটিং ব্যবহার করে, ইমালশন, যেটা বাজারে DXR নামে পাওয়া যায়। তো ওইটা হচ্ছে 1 কৌটা 1500 টাকা দাম। তো সেইটা ওই 1 কৌটা দিয়ে আপনি 14-15টা স্ক্রিন বানাতে পারবেন। আর একটা স্ক্রিন দিয়ে মোটামুটি ওইটার একটা পার স্ক্রিন ওখানে খরচ আপনার টোটাল 150-200 টাকার ভিতরে একটা স্ক্রিন বানানো হয়ে যায়। আর রোটারি স্ক্রিনের জন্য খরচটা একটু বেশি পড়ে। আর এই রোটারি স্ক্রিনে, যে রোটারি স্ক্রিন প্রিন্টিং যেটা আপনারা দেখলেন, যেটা আমরা আজকে পড়বো, আজকের টপিক, এটা দিয়ে মূলত ওভেন ফ্যাব্রিক ডাই করা, মানে প্রিন্ট করা হয়। আপনি যেটা পড়ে আছেন এইটা ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং দিয়েও করা পসিবল, রোটারি স্ক্রিন প্রিন্টিং দিয়েও করা পসিবল, অটোমেটিক ফ্ল্যাট বেড দিয়েও করা পসিবল, তার সাথে আপনারা ডিজিটাল দিয়েও করা পসিবল। তো এখানে অবশ্যই রোটারি স্ক্রিন প্রিন্টিংটা চিপ অপশন, কারণ কোনো কাজ আছে? আপনার লিজা, আপনারা হচ্ছে শনিবার আর মঙ্গলবারে ওদেরকে আরো বেশি পাবেন। শনিবার পাবেন না হয় টেক্সটাইল অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন আগে করে ফেলবেন সবাই, বুঝতে পারছেন? করবেন না কেটে এমন কি নামও জানেন না, খোঁজ খবর নাই, কোনো আইডিয়া নাই নাকি? আচ্ছা, টেক্সটাইল অলিম্পিয়াড নিয়ে কথা বলতেছি, এই টপিকটা শেষ করে। এটা তো সবার জন্য বাধ্যতামূলক, সবাই তো টেক্সটাইল সবাই, কারণ এটা তো সবাই, এটা তো আপনাদেরই ইভেন্ট। আর এটাতে পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে, ওইটা আপনারা সিভিতে অ্যাড করতে পারবেন। টেক্সটাইলের কোনো জবে গেলে ও তো জিজ্ঞেস করবে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কী আছে, বলবেন ডিপার্টমেন্টাল টেক্সটাইল অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি, ওইটা নিয়ে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিন প্রিন্টিংয়ের মেশে ছিলাম। তো রোটারি স্ক্রিন প্রিন্টিং দিয়ে ওভেন ফ্যাব্রিক প্রিন্ট করা হয়। আর এই ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিংয়ে যে গেঞ্জিগুলো, যে আপনাদের ফ্রেন্ড শান্তময় হুডি আনতেছে, আপনাদের জুনিয়র, জানেন? খোঁজখবর আছে, শেয়ার করছে? শুনছিলাম, বলে নাই।
ছাত্রদের ভিতর কমিউনিকেশনের অনেক গ্যাপ। ও নিজে আনতেছে, ও আপনাদেরকে বলবে না, তাহলে ওর দিক থেকে ব্যর্থতা। আচ্ছা, তো ওই আমাদের দেখে না, আগে বাকি সবাই দেখাইছে, সব দেখেছে, আমাদের এখনো দেখে না। ও তো জানে আপনারা নিবেন, যাদেরকে অ্যাডভার্টাইজ করা লাগবে তাদেরকে আগে অ্যাডভার্টাইজ করছে আর কি, সিনিয়রদেরকে দেখাইছে। আচ্ছা, তো যেটা হচ্ছে নিট ফ্যাব্রিকে এরকম ফ্ল্যাট বেড স্ক্রিন, যেটা আপনারা বললাম যে নিজের চোখের সামনে দেখছেন, ওটা ফ্ল্যাট বেড দিয়ে করা হয়। তো ওখানে খরচও কম হয়, লাভও কম হয়। আর রোটারি স্ক্রিন প্রিন্টিংয়ে স্ক্রিনগুলো অনেক বড় বড় দেখতেছেন না, এই যে সিলিন্ডারের সাইজ অনেক বড় না। ওই ভিডিওটা আমাকে অ্যাড দেখানো শুরু করছে অলরেডি কেমিক্যাল। এই রোটারি যে সিলিন্ডারগুলো অনেক বড় বড় না, তো এইটার স্ক্রিন বানাইতে তুলনামূলক খরচ কি বেশি হবে না কম হবে? ওই টি শার্টের জন্য যেটা যে স্ক্রিন আমরা বানাচ্ছি ওটা চেয়ে বেশি হবে। তো এখানে আমরা করতেছি ওভেন ফ্যাব্রিক, মানে গজের গজ ওভেন ফ্যাব্রিক প্রচুর। এই যে আপনার বেডশিটের কাপড়, আমরা যে শার্ট পরে আছি, আপনার শার্টটা দেখেন, আপনার শার্টটাই দেখেন, এই যে ভিতরে আপনার ভেতরে সবুজ আর বাইরে হচ্ছে যে দেবদারু পাতা, সব বিভিন্ন পাতার ডিজাইন। এটা কি করা? এটা ফ্ল্যাট বেডে করা যায়, কিন্তু এটা রোটারিতেই করছে, রোটারিতে করছে। আপনি নিচে যদি এটার প্রাইস চিন্তা করেন, এই শার্টটার দাম কত দিচ্ছে যেটা পরে আছে, শেয়ার করা যাবে? 1600। আচ্ছা, এটা কি কোনো ব্র্যান্ডের দোকান থেকে নেওয়া? ও বার্সাই, ওই জন্য এটার দাম ওরকম মানে একটু বেশি গেছে। কিন্তু এই টাইপের শার্ট, মানে এইরকম প্রিন্ট করা শার্ট, রাস্তায় যে ভ্যানগুলো থাকে, মানে আমাদের লোকাল গার্মেন্টসের প্রোডাক্ট যেগুলো, ওখানে দেখেন না এই শার্টগুলো আছে প্রিন্ট করা, যে এক সাইড প্রিন্ট করা আর এক সাইড এক কালার সাদা আছে, ওই তো সলিড কালার থাকে, ওগুলোরও কালার যায় না। মানে ওইটা হচ্ছে অবশ্যই কাপড়ের কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি, আদার অনেক কিছু ম্যাটার করে, কিন্তু প্রিন্টিং মেথডটা, প্রিন্টিং টেকনিকটা ফান্ডামেন্টালি এক সেম। ওইটা আপনার এটাও রোটারি স্ক্রিন প্রিন্টিং দিয়ে প্রিন্ট করছে, আর এটাকে অন্য নামে অল ওভার প্রিন্টিংও বলা হয়। এই অল ওভার এবং এইটা প্রচুর, মানে এটা কিন্তু মানে ব্যাপক হারে ছড়াই গেছে বাংলাদেশের সব জায়গায়, মানে ইয়েগুলোতে, এই যে ইন্ডাস্ট্রিগুলোতে, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে। এই জন্যই আমরা মোটামুটি লোকাল মার্কেটে কম দামে প্রোডাক্টগুলো পাচ্ছি। আর আপনার যে এই শার্টটা বিক্রি করছে, ওরা অনেক প্রফিট করতে পারতেছে। না হয় এটা যদি ইঙ্কজেট প্রিন্টিং দিয়ে করতো, এইটার প্রাইস আরও বেশি হতো। আর এবার আপনারা বলতে পারেন যে স্যার, তাহলে আমাদের জার্সিগুলোর প্রাইস আরও বেশি হওয়া উচিত কিনা? মাথা চাকাচ্ছেন কেন? তাহলে বেশি হচ্ছে না কেন জার্সিগুলোর প্রাইস? জার্সির প্রাইস বেশি, যেমন আপনি যে ভেতরে যেটা পরে আছেন, জি স্যার, হ্যাঁ, টেক্সটাইল টাইটানের ফুটবল জার্সিটা, তাহলে ওটার প্রাইস বেশি হচ্ছে না কেন? স্যার জার্সির প্রাইস বেশি হচ্ছে না, জার্সি নিউ ফেব্রিকের দাম কম। তারপর হচ্ছে আপনার সে কি জানি বলে, এই প্রিন্টিং এর যে বিষয়টা স্যার, এখানে তো ওখানে তো হ্যান্ড প্রিন্টিং কি করে? এই যে ওই জার্সিটা দেখেন, এটা আপনার আছে না এই জার্সিটা? তো এইটাতে হ্যান্ড প্রিন্ট করছেন? না স্যার, এটা কি প্রিন্ট করছে? এটা স্যার ওই যে মেশিন দিয়ে এটা সাবলিমেশন প্রিন্ট করছে। এটা স্টিকারের মতো। প্রথমে হচ্ছে একটা সাবলিমেশন পেপারে, বা যেখান থেকে রংটা ট্রান্সফার করবে একটা পেপারে, পুরো সাবলিমেশন পেপার বলা হয়, ওখানে এই ডিজাইনটা প্রিন্ট করা হয়। প্রিন্ট করার পরে একদম সাদা পলিস্টার ফ্যাব্রিক, এটা পলিস্টারের, আপনাদের জার্সিগুলো পলিস্টার ফ্যাব্রিক, 100% পলিস্টার। তো এটা একদম সাদা ফ্যাব্রিকে ওইটার উপর জাস্ট স্টিকার বসানোর মতো করে ওই পুরো ডিজাইনটা, হ্যাঁ, ডিজাইনটা বসানো। হিট ট্রান্সফার প্রিন্টের মতো, হিট ট্রান্সফার প্রিন্টের মতো। হ্যাঁ স্যার, এই টিকেটটা ভালো আছে। ওইটাই হিট ট্রান্সফারের মেকানিজমই এখানে ব্যবহার করে। কিন্তু আর ওজন প্রিন্টে স্যার স্পন্সর করবে, কেন স্পন্সর করবে গত বছর কি বলবো, ওইটা তো সে বলতে পারবে না। গত বছর তো ফ্রিতে জার্সি পাইছি, এই বছর জার্সির জন্য টাকা খরচ করতে হবে কিনা? হ্যাঁ অবশ্যই,
পারফরম্যান্স ভালো না করলে করতে হবে, বলা যায় না এটা এমন করে না এমনি তো স্পন্সরের ব্যাপারে এখনো কোনো ডিসিশন আসে না, স্পন্সর তো ম্যানেজ করা লাগে, আর স্পন্সর ম্যানেজ হইলেও এবার করতে হবে, এবার সবার জন্য একটা ফি হবে। ফুটবল টিমেরটা বলে দিচ্ছি, ক্রিকেটেরটা আমি জানি না। ইয়ারও ফি দিতে স্যার, হ্যাঁ হ্যাঁ কোনোবার তো দিই না, এবার দিতে হবে, এবার দিতে হবে। স্যার পাবো পাওয়া বলতে বললাম না, এবার ওই তো ফি দিয়ে নিতে হবে আর কি। জার্সি ফি দিতে হবে, ঠিক আছে ওইটা আপনাদের পিছনে খরচ হয়েছে, ওটা ওই ফিটা আপনাদের বুঝতে পারছি যেমন এমন আছে আচ্ছা ওইটা পারফরম্যান্স ভালো করার জন্য যেমন ও জাস্ট একদিন আসছিল আর বাকি 2 দিন আসেও নাই। আসছিলেন স্যার, কই সব আসছে? দিন স্যার আসেন নাই। আসছি স্যার, কি বলেন প্রত্যেক দিন আমি প্র্যাকটিস যেতে প্র্যাকটিস না, মেইন ম্যাচের দিন সকালবেলা যেদিন ছিল ওই দিন আসেন নাই, একদিন ভোরবেলা ছিল সকাল 8টায়, ওই দিন আসেন নাই। আমি করছিলাম শারীরিক ফুটবলে করতে হবে এগুলো বলে লাভ নেই। আচ্ছা ডিফেন্ডার চলে গেছে স্যার, খারাপ লাগে সমস্যা নেই, এবারে যে 15-16 ব্যাচ চলে আসছে, ফাইনাল ডিফেন্ডার ছিল আসিফ ছিল, আসিফ চলে গেছে, ওরা তো ফের চলে গেছে, ও তো ডিফেন্সে চলে গেছে না? ডিফেন্সের ভালো ডিফেন্স না না, ও এয়ারফোর্সে নাকি কোন জায়গায় যেন গেছে, মিলিটারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও বেটার ফিউচারে গেছে, ওর জন্য শুভকামনা। হ্যাঁ ওকে, তাহলে এই যে এই কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে, এখানে খরচ রিলেটিভলি ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিংয়ের চেয়ে বেশি, কিন্তু এখানে প্রফিটও বেশি, কারণ এখানে আপনি প্রোডাক্ট অনেক বেশি তৈরি করতেছেন। মানে যে টি শার্ট বা নিট ফ্যাব্রিকগুলো ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং বলেন বা অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং বলেন, ওখানে যে হারে প্রোডাকশন হয়, এই ওভেন ফ্যাব্রিকের জাস্ট মেশিনটা দেখেন কত জোরে চলতেছে, এর চেয়ে জোরে চালায় মেশিন, এটা একটু আস্তে আস্তে চালাচ্ছে, দেখানোর এখানে প্রোডাকশন অনেক বেশি হয়। দেখানোর জন্য আসতে চাইছে তো অনেক জোরে চলছে, কত বছর অ্যাক্টিং মিনিট চলে কত দেখানোর জন্য না, মানে আপনি যে মেশিনটা দেখছেন ওটা তো লেটেস্ট টেকনোলজি, আর এটা ইন্ডাস্ট্রিতে ওদের প্রোডাকশন যতটুকু দরকার সেই অনুযায়ী ওরা চালাচ্ছে। স্পিডে চলে অনেক। এবার তাহলে রোটারি স্ক্রিন প্রিন্টিং এর মেকানিজমটা দেখাই। ইন রোটারি স্ক্রিন প্রিন্টিং, colored paste is forced through the open areas of cylindrical printing screen. ওই স্ক্রিনারিতে মানে স্ক্রিনারি মেকানিজম, যে আপনার স্ক্রিনে যে জায়গাটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা দিয়ে রঙের পেস্টটা আমরা ঠেলে পাঠাই, ফোর্স করে পাঠাই। ওকে, অ্যাজ দ্য ফ্যাব্রিক মুভস beneath it, এবং নিচ দিয়ে ফ্যাব্রিকটা মুভ করে চলে যায়। আর এখানে আমার প্রিন্টিং ছাপটা আমি এখানে ছাঁচ অনুযায়ী প্রিন্টিংটা বসাই দিই। ইন কন্ট্রাস্ট টু ইন্টারমিডিয়েট ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে সিমিলার যে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং, তার সাথে এটার পার্থক্য কোন জায়গায়, রোটারি স্ক্রিন প্রিন্টিং ইজ ফুলি কন্টিনিউয়াস উইথ ফ্যাব্রিক স্পিডস আপ টু 50 মিটার পার মিনিট। তাইলে এই মেশিনে ওই যেটা আমি বারবার বলতেছিলাম যে প্রোডাকশন স্পিড অনেক বেশি, 1 মিনিটে 50 মিটার ফ্যাব্রিক আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন। এখানে দ্রুত চলে যায়, মানে 50 মিটার মানে বুঝতেছেন, 50,000 সেন্টিমিটার ওরকম হিসাব করে, 5,000 সেন্টিমিটার ওটা হিসাব করে বুঝতে পারবেন না। একটা মাঠে যে যখন 6 মারে একজন ক্রিকেটার, বাউন্ডারির দূরত্ব থাকে 80 মিটার, তাহলে চিন্তা করেন ওই যে জায়গায় ক্যাচ আউট হয় যে জায়গাগুলোতে ওই 40 গজ এবং ওই বাউন্ডারির মাঝখানে যে জায়গাটা অতটুকু হচ্ছে 50 মিটার ক্রিজ থেকে, অনেক মানে অতটুকু 1 মিনিটে করে ফেলতে পারতেছে প্রিন্টিং এই মেকানিজমে। 10 তলা একটা বিল্ডিং, প্রতিতলা কি 500 মিটার, 4 মিটার, 4.5 মিটার, যদি 5 মিটার 4.5 মিটার হয় 10 তলা বিল্ডিং, তো তাহলে 50 মিটার, তো 50 মিটার পার মিনিট। আচ্ছা ঠিক আছে, ভাগের হিসাব ঠিক আছে। প্রতি ফ্লোর 4 মিটার, 4 মিটার মধ্যে তো কেমন 4-5 মিটার মধ্যে। আপনার উচ্চতা কত? আমার ছিল 6 ফিট। 6 ফিট কত? 6 ফিট মিটারে দিলে কয় মিটার? আপনার উচ্চতা 6 ফিট না, উচ্চতা 6 ফিট না, না স্যার 6 ফিট। আপনি কি তো রিসার্চে লম্বা? তো স্যার 6 ফিট, 6 ফিট এটাই তো কথা, তো রিসার্চে 5'11" না দেখুন না ভাই, আমি 5'10" ও মনে মনে ধরে রিসার্চ 2 মিটার 5'10", এই 5'10", এই তুমি মত তাহলে আপনিও 5'10",
আচ্ছা হইতে পারে না, এইটা মেইন উদ্দেশ্য না। আমি মেইন উদ্দেশ্য হচ্ছে এই বিল্ডিংটা মানে এক একটা ফ্লোর 5 মিটার না, এগুলো এক একটা হাইস্ট 2 মিটার, সরি 2 না, এগুলো হচ্ছে 2.5 থেকে 3 মিটার। লিওনেল মেসি হচ্ছে 1.68 মিটার, লিওনেল মেসি হচ্ছে 5 মিটার, সরি 5 ইঞ্চি 5 সেন্টিমিটার, 5'7", আমি 5'6" লিখতে চাইছিলাম, যাই হোক এটা 5'6" সমান হচ্ছে 1.68 মিটার। মানে আপনাদেরকে মিটার আর ইঞ্চির পার্থক্য মানে কনভার্সনটা দেখাই দিলাম। আমি হচ্ছে মানে মেসি সমান, আমারও সেন্টিমিটারে 1.68, 168 সেন্টিমিটার। তো এই বিল্ডিং এর উচ্চতা 4-5 মিটার না। আচ্ছা ওকে, rotary screen printing is now by far major printing method in textile fabric. টেক্সটাইল ফ্যাব্রিক প্রোডাকশনে এই যে রোটারি স্ক্রিন প্রিন্টিং অনেক পপুলার একটা মেথড। ওকে, ট্রান্সফার প্রিন্টিং, এবার ট্রান্সফার প্রিন্টিং এর ভিতর প্রকারভেদগুলো দেখেন। ইন ট্রান্সফার, আগে সংখ্যাটা একটু শুনুন। ইন ট্রান্সফার প্রিন্টিং দ্য ডিজাইন ইজ ফার্স্ট প্রিন্টেড অন এ ফ্লেক্সিবল নন টেক্সটাইল সাবস্ট্রেট, যেটাকে হচ্ছে সাবলিমেশন পেপার আমি বারবার সরাসরি বলে দিই, অ্যান্ড লেটার ট্রান্সফার্ড বাই এ সেপারেট প্রসেস টু এ টেক্সটাইল, মানে ভিন্ন একটা প্রসেসে বা ভিন্ন একটা মেশিনের মাধ্যমে ওই যে যেখানে আমি প্রথমে প্রিন্টটা করলাম সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে একটা স্টিকারের মতো। দ্য ডিজাইন অন এ পেপার ইজ ট্রান্সফার্ড ফ্রম এ ফ্যাব্রিক বাই ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন মানে হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে ওই পেপারের ডিজাইনটাকে কাপড়ে প্রতিস্থাপিত করা হয়। তো এবার কিছু পপুলার নাম দেখেন, একটা হচ্ছে হিট ট্রান্সফার, সেটা ফান্ডামেন্টালি ওই হিট দিয়েই ট্রান্সফারটা করা হয়, যেমন ওই যে মগে প্রিন্ট করে, টি শার্টের উপর প্রিন্ট করে দোকানগুলোতে দেখছেন, ফটোকপির মেশিনের মতো মেশিন, ওখানে হচ্ছে ওই স্টিকারটা গেঞ্জির উপর বসায় দেয়, তারপর হিট প্রেস করে ওখানে প্রিন্টিংটা হয়ে যায়। আর সাবলিমেশন ট্রান্সফারটা হচ্ছে জার্সিতে আপনারা দেখছেন কিনা জানি না, স্টেডিয়াম এরিয়ায় গেলে যে আপনি একটা জার্সি কিনছেন, ওখানে আপনার নাম নাম্বার বসাবেন, যে ইমন 12, তো ওইটা বসাবেন, ওটা হচ্ছে মেশিন আছে, সেই মেশিনের ভিতর দিয়ে এই যে অটোমেটিক আগে ওরা স্টিকার বের করে করে বসায়, EMON 1-2 বসায়, বসানোর পর ওইটা দিয়ে হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং সরাসরি দেখাই, এগুলো ভিডিও করে রাখলে সেখান থেকে দেখাতে পারতাম। ইনস্ট্যান্ট সাবলিমেশন বলতেছে না, এই যে আপনাদের জার্সি, সবাই ব্ল্যাক ফ্রাইডে রেড দেখাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে চলে গেল সামনে আসবে, মানে ওটা তো সপ্তাহ জন্য মনে থাকে। এই যে দেখেন সাবলিমেশন, প্রথমে এটা হচ্ছে এমনি যারা ওই যে জাপানিজ বা কেপপ কালচারের ফলোয়ার, এই যে জার্সি কাগজে জার্সির ডিজাইনটা প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর ওই সেম জিনিসটা ট্রান্সফার করতেছে এই যে ট্রান্সফারের মেশিন দিয়ে। পিলো প্রিন্টিং, লিনেন প্রিন্টিং, মাউস প্যাড প্রিন্টিং, জার্সি প্রিন্টিং সব করতে পারবে ওরা। তারপর ওয়েল ট্রান্সফার, ফিল্ম রিলিজ, ওয়েল ট্রান্সফার মেশিন কিনা উচিত স্যার লাগে। হ্যাঁ, এটা তো আমাদের ইয়ে হয়েছিল, ডিসিশন হয়েছিল যে আমরা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিংয়ের জন্য মেশিন কিনবো, কিন্তু পরে এখন ওই ডিসিশনটা চেঞ্জ হয়ে ওই যে আপনাদের ফ্যাব্রিক ল্যাব হবে, নিটিং মেশিন, ওই যে আপনারা ওই যে জার্সির কাপড় বানাবেন, গেঞ্জির কাপড়, নিট ফ্যাব্রিক বানাবেন সময় আর দেখা যায় প্রিন্টিং মেশিনের কথা ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। আপনারা বলেন আর কি কি মেশিন ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে মানে এই যে পপুলার ট্রান্সফার প্রিন্টিংয়ের কতগুলো ইয়ের নাম, প্রকারভেদের নাম, টাইপসের নাম। আর কি কি মেশিন ব্যবহার হয়, ফ্ল্যাট বেড ট্রান্সফার প্রিন্টিং মেশিন,
কন্টিনিউয়াস ট্রান্সফার প্রিন্টিং মেশিন, ভ্যাকুয়াম ট্রান্সফার প্রিন্টিং মেশিন। সবচেয়ে পপুলার হচ্ছে এটা, যে ভ্যাকুয়াম যেটা ট্রান্সফার প্রিন্টিং, যে শূন্য স্থানে মানে এখানে প্রথমে গেঞ্জিটা বিছানো আছে, স্টিকার দিয়ে দিচ্ছেন, বাস ওই ফটোকপি মেশিনের মতো এইভাবে প্রেস করবেন, ওটা 1 মিনিট বা 1.5 মিনিট যতক্ষণ রাখতে হয় নির্দিষ্ট টাইম টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে প্রিন্টিংটা হয়ে যাবে। স্যার প্রিন্টিং মেশিনটা আনলে স্যার আপনার কোনো মানে ইন্টারেস্ট নিয়ে যায় কি করতে মেশিনের সাথে এমন কোনো ভেরো লেভেল নিয়ে যাওয়া যায়, তো আমরা নিজেরাই যাই করি দেখি ইন্টারেস্টে কি করা যায়, নিজে থেকে একটা আগ্রহ আপনারা তাহলে পোলাবেন সবাই মিলে এটা ইয়ে করবেন, তো দাবি জানাবেন যে আমাদের সাবলিমেশন প্রিন্টিংয়ের ব্যবস্থা করা উচিত, আমরা নিজেদের জার্সি নিজেরা বানাবো। জি স্যার। তাহলে সাবলিমেশন প্রিন্টিংয়ে কি হয়, ইমন একটু রিডিং করেন তো স্যার একটু রিডিং করেন। this method depends on the use of a ভোলাটাইল ডাই। printed design sublimation ink. Sublimation ink ink sir এটা কি মানে কালি এরকম টাইপের কিছু বুঝেছেন নাকি স্যার? ইঙ্ক মানে কালি। When it turn from the solid to gas that embeds itself into the polyester fabric. When it colors, it goes back to a solid and becomes a permanent part of the fabric. তাহলে এখানে কি বুঝলেন, প্রথমে যে আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা ভোলাটাইল ডাই। ভোলাটাইল ডাই মানে হচ্ছে যে ডাইটা নিজে স্থিতিশীল না, অস্থিতিশীল, মানে যেটা রূপ পরিবর্তন করতে পারে ডাইটা। এই ডাইটা লিকুইড অবস্থায় আছে তো, কালি অবস্থায়, সাবলিমেশন ইঙ্ক। এটাকে আপনি যখন একটা পেপারে প্রিন্ট করছেন, প্রিন্ট করার পর এটা যখন আপনি গরম করবেন, হিট দিবেন, এই গ্যাসটা এই যে এই সলিডটা ওই ডাইটা তখন বাষ্পীভূত হয়ে যাবে, মনে আছে ভেপোরাইজেশন, বাষ্পীভবনের মাধ্যমে ডাই করা হয়, মানে প্রিন্ট করা হয়। তখন এই গ্যাসটা এই সলিড কালারটা, যেমন ওই যে দেখলেন না ওই যে বাচ্চাদের ওই যে জাপানিজ ডিজাইন কতগুলো, তাদের যে ছবিটা বা একজন বাস্কেটবল প্লেয়ারের ছবিটা, ওই ছবিটা সলিড অবস্থায় থাকে। ওই ছবিটা যখন আপনি হিট দিবেন তখন কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, বা ওটা বাষ্পীভবন মানে গ্যাস অবস্থায় যাবে। এবং যাওয়ার পর ওটা ওই যে পলিস্টার ফ্যাব্রিককে কি সরাসরি আপনি রং করতে পারবেন? ম্যানমেড ফাইবার কি রংগুলো পজিটিভলি নেয়? ম্যানমেড ফাইবারে সহজে কিন্তু রং করা যায় না, প্রিন্টও করা যায় না। তো ওটা যখন গ্যাস অবস্থায় থাকবে পলিস্টার ফ্যাব্রিকের উপর বসে যাওয়ার পর যখন ওটা শুকায় যাবে তখন ওটা শক্ত হয়ে যাবে। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিসের দেওয়া যায়, যেমন ধরেন কুমোর যারা হচ্ছে যে মাটি নিয়ে বিভিন্ন যে হাঁড়ি পাতি বিভিন্ন ইউটেন্সিল বানায়, ওনারা যখন এঁটেল মাটি নরম করে ওটাকে বিভিন্ন শেপ দিতে পারে, তারপর শক্ত হয়ে যাওয়ার পর ওই শেপটা তখন পার্মানেন্ট হয়ে যায়, ওটা আর তখন চেঞ্জ করা যায় না। ওই কনসেপ্ট এখানে ফলো করছে। আচ্ছা, দিস মিনস দ্যাট ইউর ট্রান্সফার্ড ডিজাইন অ্যাডস নো অ্যাডিশনাল লেয়ার অন টপ, মানে উপরে নতুন কোনো আবরণ, বা যেমন আপনি এমব্রয়ডারি করলে ওটা হাত দিয়ে ফিল করতে পারতেছেন, সুতার আরেকটা আবরণ পড়তেছে, আস্তরণ পড়তেছে, প্রিন্ট আপনি ফিল করতে পারবেন না। ফিল করতে পারবেন কিন্তু এটা লেয়ার বলতে পারবেন না। হ্যাঁ, এই যে বাটনটার মতো এই কি বলে পকেটটার যে একটা লেয়ার, আপনার সাদা পকেট, ওরকম কোনো লেয়ার হবে না। ওকে, this also means that the transfer is incredibly durable and under normal conditions the image you produce will last as long as the product itself. এটা তো সব প্রিন্টিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যে আপনার কাপড় যতদিন টিকবে ওই প্রিন্টটাও টিকবে, এবং ওই প্রিন্টটা আপনি আলাদা করে আপনার কোনো ভার ওজন অ্যাড করবে না কাপড়ের ওজন যা থাকবে ওই প্রিন্টের কারণে, মানে প্রিন্টের পরও ওজনটা তেমনই থাকবে। আর এটা শুধু ইট ক্যান বি অ্যাপ্লাইড অনলি অন পলিস্টার, can be applied is আচ্ছা, তো জিনিসটা তো আপনারা ইউটিউব ভিডিওতে দেখলেন, এখানে ফিগার দিয়ে কিভাবে বুঝাইছে। প্রথমে প্রিন্টারে বিভিন্ন কালার আপনি অ্যাড করছেন, এই যে এখানে দেখাইছে RYB দিয়ে যে কোনো কালার তৈরি করা যায়, রেডিও ব্লু। তো তারপরে এটা ট্রান্সফার পেপারে ট্রান্সফার করছে, যেটা আমি সাবলিমেশন পেপারের কথা বলি। এই যে ট্রান্সফার পেপারে ট্রান্সফার করা হয়েছে, করার পরে হিট ইজ অ্যাপ্লাইড টু ট্রান্সফার দ্য ইঙ্ক টু দ্য ফ্যাব্রিক। এই যে নিচে আমি ফ্যাব্রিক দিছি, এই যে রোল দিয়ে ফ্যাব্রিকটা যাচ্ছে,
ট্রান্সফার পেপার আসার পর তার উপরে আমি হিট দিচ্ছি, এই যে চেম্বার দিয়ে এভাবে বন্ধ করে হিট দিচ্ছি, ওই যে উপর থেকে হিট এলিমেন্ট, যেটা এই যে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। তারপর দেওয়ার পরে ফ্যাব্রিকের উপরে যে প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনারা এরকম কি বলে সাইক্লিস্ট যারা, তারপর ম্যারাথন যারা দৌড়ায়, তারপরে হচ্ছে যারা ক্রিকেটার, ফুটবলার, সবার এরকম ডিজাইনার জার্সিগুলো তারা পাচ্ছে, প্রডিউস করা যাচ্ছে। বার্ন আউট প্রিন্টিং আর কি আছে, টাই ডাই, ইয়ার ব্রাশ, ডিজিটাল প্রিন্টিং, ফ্লকিং। বার্ন আউট প্রিন্টিংটা হচ্ছে এখানে অ্যাসিড ব্যবহার করা হয়, এবং অ্যাসিড ব্যবহার করে মানে এটাও কিন্তু সবই স্ক্রিন প্রিন্টিংয়ের মেথডে এই সব কিছু করা যায়। বার্ন আউটটা আগে আমার থেকে শুনলেন, তারপরে এখানে থিওরিটিক্যাল ভাষা আবার পরে নিজেরা পড়ে নিলেন। বার্ন আউট প্রিন্টে প্রথমে আপনি হচ্ছে ওই একটা পেস্ট বা ওই কেমিক্যাল সলিউশন যেটা অ্যাসিড মিক্স, ওইটা আগে যে যে জায়গায় আপনি রং রাখবেন না, রং তুলে ফেলবেন, সেই জায়গায় আগে আপনি স্ক্রিন দিয়ে ওইটা পেস্ট করে দেবেন ওই জায়গাটা। যেমন ধরেন আমার 5 আঙ্গুলের ছাপ, এটা ধরেন এই জায়গাটা আপনি বার্ন আউট করবেন। বার্ন আউট করার জন্য স্ক্রিনের ভেতরে এই জায়গাটাতে আপনার ওই অ্যাসিড মিক্সটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আপনি ইয়ে করেন, কালার পেস্ট করেন পুরোটার উপর, প্রিন্টিং পেস্ট দিয়ে দেন। প্রিন্টিং পেস্ট দেওয়ার পরে এই জায়গাটা ইফেক্ট, অন্যরকম একটা ইফেক্ট চলে আসবে, বার্ন আউট ইফেক্ট চলে আসবে। এগুলো আপনারা যখন ইয়ে করেন, কাপড় যখন কিনতে যান, যেটা একটু স্পেসিফিক মানে ডিফারেন্ট ডিজাইন, এটা দেখে বোঝা যায় যে এই জায়গাটা বার্ন আউট হয়েছে। এগুলা সরাসরি ছবি দেখে এই যে এটা সবচেয়ে কমন একটা ডিজাইন, যে কাপড়ের ওই জায়গাগুলো একদম মানে ইয়ে হয়ে গেছে, কাপড়ের ওই জায়গাগুলোতে আর কিছু নাই, বাকি জায়গাগুলোতে অটোমেটিক ফুল পাতার ডিজাইন হয়ে গেছে। এটা ওভেন ফ্যাব্রিক। আর নিট ফ্যাব্রিকের একটা দেখানোর চেষ্টা করবো, এটাও তো ওভেন, এই যে নিট ফ্যাব্রিক আসলে না, এটা হচ্ছে কেমিক্যাল পেস্ট করে করে। মানে আপনি কি ওই যে ইয়ের কথা বলতে চাচ্ছেন, সার্কুলার নিডিং মেশিনে? হ্যাঁ স্যার, এই যে আমরা নিডেলের পজিশন চেঞ্জ করে যে আমরা ডিজাইন তৈরি করতে পারি। হ্যাঁ, তাও পারা, সেটাও পারা যায়। ওই দিকে ওইরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বার্ন আউটের একটা এক্সাম্পল। এগুলো কিন্তু আসলে স্ট্রাকচার ফলো করে না, এটা হচ্ছে একটা আর্টিস্টিক লুক দেওয়ার জন্য, মানে যেটা দেখেই বোঝা যাবে যে এটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন মেনটেন করে করা হয় নাই, ওগুলোই বার্ন আউট হয়। আর এখানে ফ্যাব্রিকগুলো একটু ডিস্ট্রয় করে ফেলা হয়, সি থ্রু হয়ে যায় ওই এরিয়াগুলো। তারপরে যে এটা একটা নিট ফ্যাব্রিক, বার্ন আউটের এক্সাম্পল। এটা খুব ডিটেইল একটা কাজ করা হয়েছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে বার্ন আউট হয়েছে। এবং এটা আসলে মানে ইন্ট্রিকেট একটা, মানে খুবই ডিটেইল ইন্ট্রিকেট একটা ডিজাইন। এখানে হচ্ছে কম্পিউটারে আগে মনে হয় এটা ডিজাইনটা বানায় নেওয়া হয়েছে, তারপর সেই অনুযায়ী স্ক্রিন বানানো হয়েছে, স্ক্রিন বানানোর পর ওই জায়গায় অ্যাসিড পেস্ট অ্যাপ্লাই করা হয়েছে। Cotton and other cellulosic fibers are destroyed by strong mineral acids and their acid salt. This procedure is sometimes referred to as burnout. A cotton polyester blended fabric can be printed with print paste containing the burnout chemical. ওই burnout chemical টা কি? Strong acid এবং ওই অ্যাসিডের salt. Strong acid কি? হ্যাঁ, HCl একটা strong acid, আর এটার একটা লবণ কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl বা NaCl না দিয়ে আপনি পটাশিয়াম ক্লোরাইড, KCl দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, বার্ন আউট তো এখানে হয়ে গেল। আর বাটিক, টাই ডাইং এগুলো কিন্তু আমি ক্লাসে শুরুতে আগে পড়াইছি। বাটিক হচ্ছে ব্লক, আর টাই ডাইং
টাইডাইং এর একটা ভিডিও দেখেন, বোরিং লাগবে না আশা করি। স্যার বাকি কেমন কি? বাড়ির মধ্যে এটা হচ্ছে ম্যানুয়ালি করা হয় স্যার। এটা সিঙ্গাপুরে এগুলো বাচ্চাদের শেখানো হয়। ওইটা যদি মানে রশিদ টাইটটা যদি ঠিকঠাক ভাবে না তাহলে তো রং মিশে দিতে হবে এটার মধ্যে। এটা তো রং সরু হয়ে যাওয়ার পর থেকে বেশি না, এগুলো উঠে যায় না। এই রং আচ্ছা দা ইন প্রোডাক্টের আমি ইন প্রোডাক্টে পজ করবো। লঙ্গিতে এরকম করা হয় কি? এই যে এবার দেখেন, এখানে যদি রং উঠেও যায়, রংটা এমনভাবে উঠে যাবে মনে হবে ডিজাইনের অংশ, কারণ অলরেডি কিছু জায়গায় দেখেন যে রং তো গাঢ় হালকা হয়ে আছে। আর এই লুঙ্গির কথা, লুঙ্গি গামছা এগুলো যখন কিনেন, মানে ঘরে কি লুঙ্গি পরার অভ্যাস আছে কারটা? বাকি দুজনের নাই। স্যার আমি করি মাঝে মাঝে। আচ্ছা, গামছা ইউজ করার এক্সপিরিয়েন্স আছে কারটা নাকি টাওয়াল? হ্যাঁ, স্যার গামছা টাওয়াল দুটোই। তো নতুন গামছা কেনার পর সেটা থেকে অনেক রং হয় না, কারণ ওই রংটা পাকা না, রংটা কাঁচা রং। ওই রংটা ধোয়ার সাথে সাথে মানে পানিতে ছেড়ে দেয় রংটা, কাপড়, বুঝতে পারছেন? তো এই টাইডাইংয়ের ক্ষেত্রে আপনার মানে আচ্ছা টাইডাইংয়ের কথা বলে, ওই গামছাটা কি পরে খুব ডিসকালার হয়ে যায়? 1 বছর তো মোটামুটি ভালো ইউজ করা যায়, তাই না? এরপর আস্তে আস্তে হয়তো ডিসকালার হয়। বা আপনি যদি ওরকম ম্যাচ করে কিনেন কালার, যে ধরেন ক্রিম কালারের কিনছেন বা হালকা রঙেরই কিনছেন, তাহলে ওইটা রং হালকা হলেও খুব একটা পার্থক্য বোঝা যায় না। অনেক দিন পর খুব বেশি ডিসকালার হয়ে গেলে তখন হয়তো দেখা যায় যে কিছু জায়গায় বেশি ডিসকালার হয়ে গেছে, কিছু জায়গায় ঠিক আছে রং, অন্য জায়গায় আবার ডিসকালার। জি স্যার, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইটা এই টাইডাই করা জিনিসটা আপনি যদি ডিজাইন করে ওইভাবে রং ইনপুট দিতে পারেন, আর এই রংগুলো হচ্ছে অলরেডি ফিক্সিং এজেন্ট অ্যাড করা রং, এগুলো হচ্ছে আপনারা নিজেরা, এটার এক্সাম্পল টাইডাইয়ের ক্লাসটা আপনি পান নাই, মাহিম পাইছিলেন মনে হয়, জাকারিয়াও পায় নাই। আপনারা রেড ডেতে মানে আপনাদের হোলি উৎসবে তো হচ্ছে আবির মাখা, মানে আবির মাখা, অল্প আবিরের দাম অনেক টাকা, তাই না? আর গামছার রং কত? এরকম ছোট একটা প্যাকেট গামছার রং, সেটা আপনি 1 লিটার পানিতে দিলে রং ওটা গাঢ় হয়ে যায়। কৃষ্ণ রং যেটা ব্যবহার করে ওটাও ব্যবহার করে, ওটার দাম অনেক, অল্প দিলে একদম কালো হয়ে যায়, কিন্তু ওটা কি পানি দিলে সাথে সাথে উঠে যায় না, যেটা দাম বেশি যে রঙের? মানে আবির আর এমনি গামছার আবিরের রংটা তাড়াতাড়ি উঠে যায়, এটাই কিন্তু কালো রংটা ওইটা স্যার উঠে না, ওই যে সহজে ওঠে না, মানে ওগুলো যদি কালো পুরো তাই মনে করেন কোনো ফ্রেন্ডকে টার্গেট করছেন যে তাকে অনেক বেশি আপনার চামড়া অনেক উঠে গেছে, আবার আপনারাও দিয়েছেন নিশ্চয়ই অনেকে। তো ওই টাইপের জিনিসগুলো তোলার জন্য চামড়া তুলে ফেলতে হয়, তাই না? না হয় রং ঠিক মতো উঠে না। তাহলে কাপড় কি? কাপড় আপনি কদিন ইউজ করবেন? একটা কাপড় 6 মাস 1 বছর ইউজ করলে আর ভালো থাকে না। তো এগুলোর ঘরোয়া পদ্ধতিতে ডাই করাই যায়। আর এয়ারব্রাশ প্রিন্টিং দেখছেন? কেউ দেখেন নাই মনে হয়, এটা একটা ভিডিও দেখাই দিই। স্যার ভিডিওটা দেখে আপনাদের রস কি বলছে স্প্রে করে দিয়েছে স্যার, স্প্রে দিয়ে স্প্রে দিয়ে তো এমন দেখছি এই যে এই যে স্টেনসিল প্রিন্টের মতো কিছু। হ্যাঁ, গ্রাফিটি টাইপের আর কি, যে আপনি স্টেনসিল একটা ছাঁচ দিলেন, ও ফ্রি হ্যান্ডে করতেছে, ও এক্সপার্ট, ও ফ্রি হ্যান্ডে করতেছে। আর এই সেম জিনিস আপনি যদি একটা ছাঁচের ভেতর দিয়ে করেন, ওটা স্টেনসিল। স্যার শ্বাসটা ইংলিশে কি বলে? স্টেনসিল, পেন্সিলের পির বদলে এস, হ্যাঁ পির বদলে এস টি যোগ করবেন, স্টেনসিল। কালকে যে লেখলাম এক্সাম ঠিক আছে, আমাদের বাংলাদেশে তো নাই, খালি স্যার বাংলা জানতাম না, ঠিক আছে বাংলা জানলো নায়িকার আপনি ওই যে কি এর বাংলাদেশে নাই বলতেছো, কম আছে, বহুত আছে। এত সুন্দরভাবে কাজ, আর এত সুন্দরভাবে করে যে এক্সপার্ট এত সুন্দর করে অবাক। এত সুন্দরভাবে করা যায় না বলতে আপনি করতে পারবেন এইভাবে? এই যে ছাঁচ, আগে ছাঁচ বানাই, আগে যে এইভাবে ছাঁচ বানাই নেবেন, এটা একটা ছাঁচ, ছাঁচের ভিতর দিয়ে ও এবার রং, ওই ফোম দিয়ে রং পুশ করতেছে। এটাও স্ক্রিন প্রিন্টিংয়েরই মেথড, সবগুলাই কানেক্টেড দিন শেষে। এটাও কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের মতোই বলা যায়।
সুন্দর হবে না কেন? সুন্দর না হয়ে যাবে কোথায়? বুঝছই তো। আচ্ছা ঠিক আছে, ওকে। খাওয়া দাওয়া শেষ করে